নমস্কার, আমি ববি চক্রবর্তী। অনেকদিন ধরেই মনে হচ্ছে যে অনেক কিছু কথা বলা বাকি, অনেক কিছু করা বাকি, বাট there's too little time left. এই 25 বছরের অভিনেতা জীবনের অনেক না বলা কথা, অনেক অজানা কথা, বা আমার সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে গত প্রায় 20 বছর ধরে যেটা আমি বিশ্বব্যাপী চালিয়ে আসছি, সেইটারও অনেক কিছু বলার আছে, অনেক না বলা কথা, অনেক অজানা কথা, অনেক খুব ইন্টারেস্টিং ঘটনা। তো সেটা নিয়ে আজকের প্রথম পর্ব বলা যায়। আজকের প্রথম পর্বে আমি এমন একজনের ঘটনা বা তার সাথে আমার সম্পর্ক নিয়ে আমি বলতে চাই, যাকে আপনারা প্রায় সবাই চেনেন। একজন সুঅভিনেতা, একজন অত্যন্ত শিক্ষিত, পরিশীল, খুব ভালো মানুষ, ভেরি সুইট পারসন, যাকে আমি অ্যাটলিস্ট ছোটবেলায় দেখে বড় হয়েছি, যার অভিনয়, এবং পরবর্তীকালে তার সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি, তার সঙ্গ পেয়েছি, তার স্নেহ ভালোবাসা পেয়েছি, আবার তাকে হারিয়েও ফেলেছি। শিলাদিত্য পত্রনবীশ, বা আমাদের অত্যন্ত প্রিয় প্যাডদা। তো 2005 সালের কথা, মানে আমার সাথে কিভাবে প্যাডদার আলাপ হলো। 2005 সালে তখন ইটিভিতে অতি উত্তম বলে একটা সিরিজ হচ্ছে, মানে শ্রদ্ধেয় শ্রী উত্তম কুমারের কালজয়ী সিনেমাগুলোকে টেলিভাইজ করে একটি টেলিফিল্মের মতন করে দেখানো হতো অতি উত্তম সিরিজে। তো সম্ভবত আর্য এন্টারটেইনমেন্টস প্রডিউসার ছিল। তো অতি উত্তম সিরিজে আমি 5খানা ছবিতে কাজ করেছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল 5টিতে কাজ করার। তার মধ্যে একটি উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, বেনুদির অভিনীত বিলম্বিত লয়ে, আমার খুব প্রিয় একটি ছবি, অসাধারণ গান, অসাধারণ অভিনয়, স্বামী স্ত্রীর টানাপোড়েনের গল্প, দুজনই শিল্পী, তাদের মান অভিমান, ইগো, এইসব নিয়ে, ভালোবাসা, এইসব নিয়ে গল্পটা। অসাধারণ একটি ছবি, আমি ছোটবেলায় দেখেছিলাম দূরদর্শনে। তো বিলম্বিত লয়েতে আমায় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আমায় বাছা হলো। আমি জানতে পারলাম যে উত্তম কুমারের চরিত্রটি করছেন শ্রী শিলাদিত্য পত্রনবীশ বা প্যাডদা। তখন আমি প্যাডদা বলে, আমি তার ডাক নামটাই জানতাম না। এবং সুপ্রিয়া দেবীর চরিত্রে অভিনয় করছেন লকেট দি, শ্রীমতী লকেট চ্যাটার্জি, এমপি লকেট চ্যাটার্জি। আর আরেকজন সহ অভিনেত্রী, মানে সেই চরিত্রে অভিনয় করছে সমতা, এডিথের চরিত্রে। আর আমার চরিত্রটা ছিল একজন সঙ্গীত পরিচালক, যার একটি দুর্বলতা তৈরি হয় লকেট দির ক্যারেক্টারটার প্রতি। সেখান থেকে একটা টানাপোড়েন তৈরি হয় ওদের স্বামী স্ত্রীর মধ্যে। এখানে একটা ত্রিকোণ প্রেমের, একটা ট্রায়াঙ্গুলার একটা টেনশন ছিল। তো
সেই শুটিংয়েই আমার প্রথম শিলাদিত্য দার সাথে বা প্যাটদার সাথে আলাপ, এবং প্রথম দিনের আলাপেই আমি একদম মানে মোহিত হয়ে যাই। আমি তো প্রথমেই বলি যে মানে আমার রিয়েলি সৌভাগ্য যে আপনার সাথে আমি অভিনয় করতে পারছি, আপনার সাথে আমি মেকআপ রুম শেয়ার করতে পারছি, আপনার সাথে গল্প করতে পারছি। ভেরি এডুকেটেড, ভেরি পলিশড, আ পারফেক্ট জেন্টলম্যান। এবং উনি আমায় বললেন যে না, আমায় আপনি করে ডাকিস না, আমাকে তুমি বলো। আর আমাকে সবাই প্যাটদা বলে ডাকে। ইফ ইউ ওয়ান্ট টু কল মি দ্যাট, ইউ ক্যান কল মি দ্যাট অলসো। তো অসাধারণ অভিনয় ছিল সবার, যেমন প্যাটদা, তেমন লকেটদি, তেমন সমতা। আমার অভিনয়টাও প্রশংসিত হয়েছিল। তো সেই শুটিংয়েই প্রথম আলাপ, এবং সেই আলাপ থেকে একটা বন্ধুত্ব তৈরি হওয়া এবং যোগাযোগে থাকা। এবং আমার যখনই কোনো ভালো কাজ, তার পরবর্তীতে যখনই কোনো ভালো কাজ হতো আমি জানাতাম, আমি বলতাম, দেখা হতো, বিভিন্ন পার্টিতে দেখা হতো। এবং উনি ভীষণভাবে প্রশংসা করতেন আমায় খুব ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন, এবং আমিও ভীষণ ভালোবাসতাম প্যাটদাকে। আমার মনে হতো যে জেনারেলি আমাদের আশেপাশে, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যেই যেরকম শ্যালো কথাবার্তা চারিপাশে হয়, এর সম্বন্ধে ওর সম্বন্ধে নানা রকমের, দ্য সো কল পিএনপিসি অ্যান্ড এভরিথিং, পরনিন্দা, পরচর্চা বা শ্যালো কথাবার্তা, এসব কিছুর ঊর্ধ্বে আমরা অনেক কিছু কথা বলতাম। সিনেমা নিয়ে তো কথা বলতামই, ওয়ার্ল্ড সিনেমা নিয়েও কথা বলতাম, পলিটিক্স নিয়ে, সব কিছু নিয়ে, খেলা নিয়ে। এবং আমার খুব এনরিচড লাগতো প্যাটদার সাথে আমার কথাবার্তা, আলাপ আলোচনা, আড্ডা। আমি এটাও লক্ষ্য করতে শুরু করলাম, বা আমি বুঝতে শুরু করলাম যে প্যাটদার একটা বিরাট বড় শত্রু আছে, সেটা হচ্ছে অ্যালকোহল। আর আমি যেহেতু এসব কিছুর ভীষণ বিরুদ্ধে, আমি যেহেতু এইসবের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি গ্রাসরুট লেভেল থেকে বাচ্চাদের মধ্যে, আমি প্যাটদাকেও আপ্রাণ চেষ্টা করলাম আমার নিজের দাদা হিসেবে বা আমার পরিবারেরই একজন হিসেবে, যে বলতে শুরু করলাম, বোঝানোর চেষ্টা করা শুরু করলাম যে প্যাটদা, তোমার ভালো মানুষই, তোমার যে দ্য ফ্যাক্ট দ্যাট ইউর আ গুড হিউম্যান বিইং, দ্য ফ্যাক্ট দ্যাট ইউর আ টেরিফিক অ্যাক্টর, দ্য ফ্যাক্ট দ্যাট এভরিথিং মানে উইল সারেন্ডার ইফ ইউর বডি, যেটাকে আমি আমার বেস্ট গিফট বলি, শ্রেষ্ঠ উপহার বলি, সেইটা যদি ক্ষতি হয়ে যায়, সেটার যদি কোনো ক্ষতি হয়, তো অ্যালকোহল ইজ দ্যাট থিং, যেটা প্রথমে লিভার দিয়ে শুরু হয়, তারপরে প্যানক্রিয়াস, কিডনি অ্যান্ড এভরিথিং ফলোজ। তো প্যাটদা হেসে উড়িয়ে দিত, কখনোই আমায় এমন বলেনি যে না তুমি পাখামি মেরো না, এটা আমার পার্সোনাল চয়েস, আমি যা খুশি করতে পারি, হু আর ইউ টু টেল মি, এটা কখনোই বলতো না। কিন্তু খুব একটা আমলও করতো না। আবার এমনও আলোচনা হয়েছে আমাদের মধ্যে যেখানে আমি বুঝতে পেরেছি যে হি ওয়াজ ট্রাইং, বাট উনি পারছেন না, পেরে উঠছেন না এটাকে ছাড়তে, এতটাই সাংঘাতিক হয়ে গেছিল অ্যাডিকশনটা। তো যাই হোক, আবার 3-4 বছর পর 2008 সালে কাজ করার সুযোগ হলো প্যাটদার সাথে। খেলা, জি বাংলায় খেলা শেষ হলো 2008-এ, এবং ওই খেলার স্লটেই, রাত 9টার স্লটেই জি বাংলায় রাজপথ আসলো, যেটাকে আমাদের মিস্টার ইন্দ্রনীল সেনের প্রোডাকশনে, প্রাইম মিউজিকের প্রোডাকশনে, এবং সেটাকে ওরা চ্যানেল এবং প্রোডাকশন এইভাবে পাবলিসাইজ করা শুরু করলো যে এবার খেলা আরও বড় করে, সর্ট অফ খেলা পার্ট 2 এরকম করে আর কি। তার মানে শনিবার দিন আমার খেলা শেষ হয়েছে, সোমবার থেকে আবার টেলিকাস্ট শুরু হয়েছে রাজপথ। রাজপথ ওয়াজ আ ফ্যান্টাস্টিক থ্রিলার। এসব ছেদো বউ, শাশুড়ি, ননদ মার্কা, ছোট বৌমা, বড় বৌমা, মেজ বৌমা মার্কা গতানুগতিক গল্প নয়, ফ্যান্টাস্টিক একটা থ্রিলার। সবার ক্যারেক্টারের মধ্যেই একটা ভীষণ দারুণ একটা আমেজ নিয়ে সিরিয়ালটা না শুরু হয়েছিল, এবং ইন আ ভেরি গ্র্যান্ড স্কেল। আই রিমেম্বার রাজীব কুমার, মানে
শ্রাবন্তীর হাজবেন্ড, যিনি ফিল্ম ডিরেক্টর, রাজীব দা ওয়াজ দ্য ইনিশিয়াল ডিরেক্টর। প্রথম দিকের এপিসোডগুলো রাজীব দা শ্যুট করেছিল, এবং মনোজ ওয়াজ দ্য ডিওপি। ফ্যান্টাস্টিক, মানে মাল্টি ক্যামেরায় আমরা শ্যুট করেছি, অ্যান্ড ভেরি মানে সিনেম্যাটিক ওয়েতে। এবং চ্যানেল এবং ইন্দ্রনীল দা কোনো কার্পণ্য করেনি। তো গল্পের মধ্যে 3 ভাই, ভাস্কর দা, ভাস্কর ব্যানার্জি, শিলাদিত্য পত্রনবিশ প্যাট দা বড় ভাই, ভাস্কর দা মেজো, এবং আমি ওদেরই ভাই। কিন্তু আমি আমাকে মানে আমার ক্যারেক্টারটার নাম ছিল নিখিল, এবং গল্পের মধ্যে ছিল যে আমি ওদের বাড়িতে যিনি কাজ করেন, দ্য মেড, দ্য গভর্নেস, আমি তারই ছেলে, কিন্তু এই ছেলেটির বাবাও ওদেরই বাবা, মানে সর্ট অফ ইললেজিটিমেট চাইল্ড আমি। সুতরাং আমার মধ্যে অনেক অ্যাংস্ট, আমার মধ্যে অনেক বিটারনেস ক্যারেক্টারটার মধ্যে, এবং দারুণ স্কিজোফ্রেনিক ছিল, এবং দারুণ ক্যারেক্টার ছিল, ফ্যান্টাস্টিক। যাই হোক, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। আমি ঠিক করেছি আমার সব চরিত্রগুলো নিয়ে আলাদা আলাদা করে আমার অনুভূতি, আমার কি শিক্ষা, প্রত্যেকটি চরিত্রে আমি যা যা অভিনয় করেছি সেগুলো নিয়ে আলাদা কোনো এপিসোড করা যাবে। তো যাই হোক, প্যাটদা, আমি, ভাস্করদা, মৌমিতা দি, আরও অনেকেই ছিল, রাজন্যা। আমার প্রথম বউ হিসেবে চরিত্রে স্বরলিপি ছিল, তারপরে স্বরলিপিকে বদলে দেওয়া হলো কোনো একটা ঘটনার জন্য, তারপরে মাফিন আসলো আমার বিপরীতে। তো সেইখানে আরও, কারণ প্রত্যেক দিনই দেখা হতে শুরু করলো প্যাটদার সাথে, এবং সেখানে আরও মানে আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লাম প্যাটদা আর আমি। এবং একই মেকআপ রুম শেয়ার করার যেটা মজা আর কি, প্রত্যেক দিনই দেখা হচ্ছে। এবং বিলম্বিত লয় ছিল টেলি সিরিজ, কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছিলো, কিন্তু এটা তো মেগা সিরিয়াল, প্রত্যেক দিনই ডেট পড়ছে, প্রত্যেক দিনই দেখা হচ্ছে। ভারতলক্ষ্মীতে শুটিং হতো, এবং আমি লক্ষ্য করলাম যে প্যাটদা জলের জায়গায় অ্যালকোহল খাচ্ছে বেশি। আমরা সবাই বারণ করতাম, সবাই, আমি, ভাস্করদা, মমিতা দি, সবাই বারণ করতাম, কিন্তু বড় একটা শুনতো না। সেই সময় পাউলির সাথেও প্যাটদার অ্যাফেয়ার চলছিল, এবং আমরা যেটা জানতে পারছিলাম যে পাউলির সাথে বোধহয় বিয়েও ঠিক হয়ে গেছে, দ্য ডেট ওয়াজ ফিক্সড অ্যান্ড এটসেট্রা। তা আমি কোনোদিন এসব নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে, আমি কারোর পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্টেড নই, আমি সেটা নিয়ে কখনোই জিজ্ঞেস করিনি। তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ, কিন্তু আমি শুনতে পেতাম, জানতে পারতাম, দেখতে পেতাম, কথা বলতো যখন কানে হয়তো আসতো। হোয়াট এভার, আই অলওয়েজ প্রেড ফর হিজ হ্যাপিনেস, ইভেন পাউলিজ হ্যাপিনেস। পাউলি ইজ অলসো আ গুড গার্ল। এবং আমার মনে হয়েছে যে প্রকৃত অর্থে ভালোবাসতো প্যাটদাকে। এটা আমার পার্সোনাল পর্যবেক্ষণ বলতে পারেন। তো যা হওয়ার সেটাই হলো। পুজোর জাস্ট আগে সেই সময় প্যাটদার ফ্যামিলি, মানে মা বাবা, আই গেস ওনার বোধহয় আরেক ভাই বা দাদা কেউ আছেন, তিনি বোধহয় শ্রীলঙ্কায় থাকতেন, তো ওনারা সবাই ওখানে গেছেন ঘুরতে। সেই সময় প্যাটদা খুব অসুস্থ হয়ে পড়লো, এবং ইট ওয়াজ সিরোসিস অফ লিভার ডেফিনেটলি, এবং খুবই অসুস্থ হয়ে পড়লো, এবং কোঠারি মেডিকেল সেন্টারে ভর্তি হলো। আমি প্রত্যেক দিন আমার শুটিং শেষ হয়ে গেলেই, বা শুটিং যদি না থাকতো, আমি ছুটে যেতাম কোঠারি মেডিকেল সেন্টারে। আমি দেখতাম যে কেউ থাকুক না থাকুক, পাউলি ঠিক আছে ওখানে, ওই মালার জব করছে, এবং আমিও প্রত্যেক দিন যেতাম খোঁজ নেওয়ার জন্য, ডাক্তারের সাথে কথা বলা হবে। তো আমার মনে আছে, আমার শেষ যেদিনকে প্যাটদার সাথে আমি কথা বলতে পেরেছিলাম, আইসিইউতে জেনারেলি ঢুকতে দেয় না, কিন্তু আমি ভীষণ সবাইকে, আমি ওখানকে ডাক্তার, তারপর ওখানকার যে মেট্রন, আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একবার একটু কথা বলতে দিন। উনি কি কথা বলতে পারছেন? বলে হ্যাঁ, হালকা হালকা কথা বলতে পারছেন। একবার এক মিনিটের জন্য হলো, কারণ আমি প্রত্যেকদিন বাইরে থেকে দেখতাম, হয়তো দূর থেকে এরম আমায় হাত নাড়াতো, আমায় তখন 1 মিনিটের জন্য সুযোগ দিল।
আমি আইসিইউর মধ্যে ঢুকলাম। এমনি আইসিইউতে আমার মা যখন ছিল আইসিইউতে, ওই সেম আইসিইউতেই ছিল। ইটস আ ভেরি ডিপ্রেসিং প্লেস, ভেরি ডিপ্রেসিং প্লেস। সবাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো আমি প্যাডদার কাছে ছুটে গেলাম, জিজ্ঞেস করলাম, প্যাডদা তুমি কেমন আছো? প্যাডদা আমার হাতটা ধরে বলল, ভাবি আমি বাঁচতে চাই, ভাবি আমি বাঁচতে চাই। আমার এখন যখন ভাবি বা মাঝে মাঝে যখন মেঘে ঢাকা তারা সিনেমাটা দেখি, বেনুদির লাস্ট ওই অনিল চ্যাটার্জির হাত ধরে দাদা আমি বাঁচবো, দাদা আমি বাঁচতে চাই, সেটা যেন আমার মনে পড়ে যায়। আমি প্যাডদার হাত ধরে বললাম, হ্যাঁ তুমি তো বাঁচবে, তোমার কিচ্ছু হবে না, ডাক্তাররা আছে তো, ডাক্তাররা বলেছে তোমাকে আরো অনেক অনেক বছর বাঁচতে হবে, তোমার পারলাম না। বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনেই আমার এত কাছের মানুষ কয়েকজন চলে গেছে, তার মধ্যে প্যাডদাও একজন, আমার নিজের ছোট কাকা, আরো অনেকে, আমার আরো অনেক প্রিয়জন এইসবের কবলে পড়ে, নেশার কবলে পড়ে, এইসব ভুল সঙ্গে পড়ে, ভুল রাস্তায় পা দিয়ে, they made wrong choices in life and they ended their lives. তো কালকে ঘুমের মধ্যেই আমার মানে স্বপ্ন দেখলাম প্যাডদাকে। আমি প্যাডদাকে প্রণাম করছি আর প্যাডদা আমার আশীর্বাদ করছে, আর যেরকম হাসতো ভাবে, এরকম ভাবে আমাকে সম্বোধন করতো, চলে আয়, চল আজকে ওই সিনেমা দেখবো, কিছু একটা এই জাতীয় কিছু বলছে। আমার ঠিক ক্লিয়ার রেকলেকশন নেই, কিন্তু ঘুমটা ভেঙে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরে আর ঘুম আসলো না। তাই মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। এই গল্পটার বা এই ঘটনাটার একটাই সামারি, সেটা হচ্ছে যেটা আগেও বলেছি, আবার বলছি, এটা তোমার শ্রেষ্ঠ উপহার, তোমার শরীর, যেটা উপরওয়ালা তোমায় দিয়েছে থ্রু ইয়োর প্যারেন্টস, বাবা আর মার মাধ্যমে। এই শ্রেষ্ঠ উপহারকে দেখভাল করো। এটাকে যদি দেখভাল না করো, তাহলে তোমার কোনো গুণ, কোনো খ্যাতি, কোনো টাকা, কোনো পয়সা, কোনো পাওয়ার কিচ্ছু কাজে আসবে না। তুমি সুপার হিউম্যান নও, সুপার হিরো নও, রক্ত মাংসের, ব্লাড সেলস, মাসলস, টিস্যুস দিয়ে তৈরি একটি মানুষ। এইটা যদি এডিট হতে থাকে, এটাকে আর আনএডিট বা আনডু দ্য এডিট করতে পারবে না। দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ, দিস ইজ ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, তোমার শরীরটা, নাথিং এলস ম্যাটার্স।
নাথিং ইজ গোয়িং টু সেভ ইউ, তোমাকে বাঁচাবে না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার এই ঘটনাটা আমি বিশেষ বলিনি, দু একটি জায়গায় হয়তো বলেছি, সেটা হয়তো এখনো রিলিজড হয়নি বা কোনো কারণে সেটাকে রিলিজ করা হয়নি। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আর যারা যারা শুনলেন তারা যদি এই গল্প থেকে একটু শিক্ষা, একটু লেসন নিয়ে থাকেন, এই সব রকম নেশা থেকে নিজেকে বিরত রাখতে যদি চেষ্টা করেন, তাহলে না সমাজটা এবং আমাদের পরবর্তী প্রজন্ম, বাচ্চারা অনেক ভালো মানুষ হয়ে বড় হবে, সমাজটাও অনেক ভালো, অনেক ইমপ্রুভড হবে। ধন্যবাদ।